জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার এই ভাষণেও যে প্রশ্নগুলোর উত্তর অনুচ্চারিত রয়ে গেল, তা কি একটি ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত? ক্ষমতা হস্তান্তর, জুলাই সনদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা ছাড়ার তারিখ। এই জটিলতার আড়ালে লুকিয়ে আছে কি বিদেশি শক্তির গোপন চক্রান্ত? কূটনৈতিক পাড়ায় কেন হঠাৎ শুরু হলো এমন ম্যারাথন বৈঠক? আর জামায়াত কি এমন ডু অর ডাই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি? দর্শক, আজকের এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার দোলাচলে ফেলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার দায়িত্ব কবে শেষ হবে? যমুনা থেকে তিনি কবে কোথায় যাবেন? আদৌ তার পক্ষে নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তর করে বেরিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, কিংবা তার সেই পরিকল্পনা আছে কিনা? এই প্রশ্নগুলো যখন জল্পনার তুঙ্গে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা যেন আরও ধোঁয়াশা সৃষ্টি করেছে। বিস্ময়করভাবে এই ভাষণে তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বা নিজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। কিন্তু শুধু এই ধোঁয়াশাই নয়, এর আড়ালে লুকিয়ে আছে আরও অনেক কিছু। নির্বাচনের ঠিক আগের দিন বিদেশি কূটনৈতিক পাড়ায় হঠাৎ কেন শুরু হয়েছে বড় রকমের দৌড়ঝাঁপ? কি নিয়ে তারা নিজেদের মধ্যে এবং বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে চলেছেন? এই গোপন বৈঠকের নেপথ্যে কি কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে যা বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার উপর সরাসরি প্রভাব ফেলবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের গভীরে ডুব দেব। ডক্টর ইউনূস যে নিঃসন্দেহে একজন বুদ্ধিমান ব্যক্তি, তার প্রমাণ তিনি 24শে জুলাই আগস্টে দিয়েছেন। তিনি খুব ভালো করেই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে না বলে বিভিন্ন মহলে নানা রকম আলোচনা হচ্ছে। তার ভাষণে তিনি নিজেই এইসব অভিযোগের খণ্ডন করেছেন। তিনি এসব আলোচনাকে অপপ্রচার বলেছেন এবং এই অপপ্রচার নাকি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। কিন্তু এই প্রতিশ্রুতির গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। তার এই জবাব শুনে মনে হয় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশই নন, বরং কোনো এক অদৃশ্য স্থায়ী কাঠামোর অবিচ্ছেদ্য অংশ তিনি। বিস্ময়করভাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সময়ে তিনি নিজেই বলেছেন যে দেশের একটি উল্লেখযোগ্য অংশ নাকি তাকে আরও 5-10 এমনকি 50 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। তাহলে কি ডক্টর ইউনূস নিজেকে এই স্বল্পমেয়াদী অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বে ভাবছেন? তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সমাপ্তির কথা বলছেন, কিন্তু তিনি নিজে কবে যমুনা ছাড়বেন সেই প্রশ্নটি অমীমাংসিতই রয়ে গেল। এই নীরবতা কি তার নিজস্ব দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ইঙ্গিত বহন করছে? গত কয়েক মাস ধরে যে রাজনৈতিক হিসেব নিকেশ চলছে, তার কেন্দ্রবিন্দুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই রয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি আসলেই যমুনা ছাড়বেন, নাকি জুলাই সনদ গণভোটে পাশ করিয়ে আনবার পর তার ক্ষমতা ও পদবি আরও সুসংহত হবে? তিনি কি সরাসরি রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হতে পারেন? জুলাই সনদের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করবেন। এর অর্থ দাঁড়ায় এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে। যেমন নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হওয়ার পর আলী রিয়াজের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী তারা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হবেন এবং 180 দিন ধরে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবেন। তারপর উচ্চকক্ষ গঠিত হবে এবং সবশেষে নতুন রাষ্ট্রপতি আসবেন। আর এই নতুন রাষ্ট্রপতির কাছেই কি নতুন সরকার শপথ নেবে? আশ্চর্যজনকভাবে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে শপথ গ্রহণ করানোর কোনো পরিকল্পনার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার আইন উপদেষ্টা কিংবা আলী রিয়াজ কেউই উল্লেখ করেননি।
তাহলে সাংবিধানিকভাবে নির্বাচিত এই রাষ্ট্রপতির ভবিষ্যৎই বা কী? এই জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া কি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এক বিশাল ক্ষমতা তুলে দিচ্ছে, যা তিনি চাইলেই নিজের অবস্থানকে দীর্ঘায়িত করতে ব্যবহার করতে পারবেন? জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের মূল প্রত্যাশা ছিল নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হবে তার একটি স্পষ্ট ব্যাখ্যা। আগামীকাল নির্বাচন। ভোট গণনার পরই পরবর্তী ধাপ হল সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির আমন্ত্রণ জানানো। এটাই হলো সাধারণ সাংবিধানিক রেওয়াজ। কিন্তু বর্তমানে আমরা একটি অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন দেখছি, যেখানে সংবিধান আছে আবার যেন নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণভোটে জুলাই সনদ পাশ হওয়ার পর বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে। এই টালমাটাল ও সন্দেহজনক পরিস্থিতিতে ডক্টর ইউনূস ভালো করেই বোঝেন যে ক্ষমতা হস্তান্তর মসৃণ হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবুও তিনি এই পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যাই করলেন না। এমনকি তার আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথায়ও স্পষ্টতার অভাব রয়েছে। সংসদ সদস্যকে কে শপথ পড়াবেন, কবে শপথ হবে, এসব নিয়ে অনিশ্চয়তা আরও অনেক দিন চলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই আইনি ধোঁয়াশা কি ইচ্ছাকৃত? এর পেছনে কি কোনো সুদূর প্রসারী পরিকল্পনা কাজ করছে, যা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং ডক্টর ইউনূসের অবস্থানকে আরও দৃঢ় করবে? ডক্টর ইউনূসের ভাষণ কিংবা যমুনা ছাড়ার বিষয়টি বুঝতে আমাদের তাকাতে হবে বিদেশি কূটনৈতিক পাড়ার দিকে। নির্বাচনের ঠিক আগের দিন কূটনৈতিক পাড়ায় চলছে বড় রকমের দৌড়ঝাঁপ। আজ সকাল 10টার কিছু পর থেকে প্রায় 11টা পর্যন্ত বৈঠক হয় অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান্ত রায়েলের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। বৈঠকটি বারিধারার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কানাডিয়ান হাইকমিশনের 4টি দেশের দূতাবাসদের বৈঠক হয়েছে। ওই বৈঠকটিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার কাউন্সিলর, নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং ইতালি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন। এরপর পরই ভারতীয় হাইকমিশনের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় জামায়াতে ইসলামীর একটি অনুষ্ঠানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা যান। সেখানে তারা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও দলটির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিকীর সাথে বৈঠক করেন। এই বৈঠকের শেষে কূটনৈতিকদের একটি দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও কথা বলেছে। কিন্তু প্রশ্ন হলো, ভোটের আগের দিন হঠাৎ করেই কূটনৈতিকদের এমন দৌড়ঝাঁপ কেন? কোন বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে এবং বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন? এখানেই চমক। জানা গেছে দুটি বিষয়ে বড় দুই দলের মধ্যে সমঝোতার জন্যই চলছে এমন দৌড়ঝাঁপ। প্রথমত, ভোটের দিনের আসন ভাগাভাগি। জামায়াতের 11 দলীয় জোটে জামায়াত ছাড়া বাকি দলগুলোর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এনসিপি যেসব আসনে প্রার্থী দিয়েছে সেই সব আসনগুলোতে ভোট দানে বাধ্য হওয়া আওয়ামী লীগের ভোটাররা বিএনপি জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র কাউকে ভোট দিতে পারে। অন্যদিকে সামাজিক মাধ্যমে জামায়াত ইসলামী সাড়া ফেললেও মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফলে জামায়াতের 11 দলীয় জোট চাইছে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ভোট শুরু হওয়ার আগেই নিজেদের অবস্থান নিশ্চিত করতে। এই প্রস্তাব জামায়াত ইসলামের পক্ষ থেকে অনেকদিন আগেই বিএনপিকে দেওয়া হয়েছিল, যা নিয়ে দফা রফা করে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ব্যর্থ হন। দ্বিতীয়ত, জামায়াতের পক্ষ থেকে সমঝোতার পেছনের আরেকটি কারণ হলো ভোটের পরে জাতীয় সরকার গঠন করা। এই প্রস্তাবটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগেই দিয়েছিলেন, কিন্তু বিএনপি এই প্রস্তাবে রাজি নয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনের পর সরকার গঠন করবে। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি জামায়াতকে নিয়ে সরকার গঠন করবে না। তিনি আন্তর্জাতিক মিডিয়াকে সর্বশেষ দেয়া 2টি সাক্ষাৎকারে জামায়াতকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব একরকম উড়িয়ে দিয়েছেন।
এ বেলায় তারেক রহমান ভাবছেন, যেহেতু দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হচ্ছে, সেহেতু এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই। আবার যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের সাথে নিয়েই সরকার গঠন করা হয়, তাহলে এই ভোট যে আসলে একটা নাটক, তখন তা আরও পরিষ্কার হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে ভেবেই তারেক রহমানের বিএনপি তাদের আগের মায়ের পেটের ভাই জামায়াতকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই ভোটের আগেই জামায়াত তাদের মিত্র দেশের কূটনৈতিকদেরকে দিয়ে শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টা করছে। এখন তাহলে প্রশ্ন আসে, যদি এই সমঝোতা না হয় তাহলে জামায়াত কি করবে? জামায়াতের একটি সূত্র বলছে, শেষ মুহূর্তে সমঝোতা না হলে ভোট নিয়ে তারা যেসব বিকল্প ভেবে রেখেছে সেগুলোর দিকেই এগুবে। দেখুন, জামায়াত এই নির্বাচনকে ডু অর ডাই হিসাবে নিয়েছে। যদি তাদের মন মতো সব কিছু না হয়, তাহলে এমনও হতে পারে যে ৮০ থেকে ১০০ আসনে সহিংসতা সৃষ্টির মাধ্যমে ভোট স্থগিত করে দেয়া। এই সহিংসতার আশঙ্কা কিন্তু উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনেই। আর যেহেতু জামায়াত এবং এনসিপি ইউনূস সরকারের আমলে পরোক্ষভাবেই ক্ষমতায়, তাই ভোট স্থগিত করা গেলে জামায়াতের তেমন কোনো ক্ষতি নেই। আর এজন্যই সম্ভবত ইউনূস সাহেব পরিষ্কার করে বলেননি তিনি আসলে কবে কোন প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বেন বা যমুনা ছাড়বেন। তাই নির্বাচনের পরই ইউনূস সাহেব ক্ষমতা কিংবা যমুনা ছাড়বেন কিনা সেটা বোধহয় ভোট ঠিক মতো শেষ হয় কিনা তার ওপর অনেকখানি নির্ভরশীল। যদি ভোট সুষ্ঠুভাবে না হয় এবং সহিংসতা ঘটে, তাহলে কি ইউনূস সরকার এই অজুহাতে দীর্ঘস্থায়ী হবে? এই নীরবতা এবং বিদেশি দৌড়ঝাঁপ সব কিছু কি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে ডক্টর ইউনূস অনির্দিষ্টকালের জন্য ক্ষমতার কেন্দ্রে থাকতে পারেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ, জুলাই সনদের জটিলতা, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে গভীর নীরবতা এবং একই সাথে বিদেশি কূটনৈতিকদের রহস্যময় দৌড়ঝাঁপ, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এক চরম অনিশ্চয়তার মধ্যে নিপতিত। আমরা জানি না এর শেষ কোথায়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, দেশের জনগণ এই ধোঁয়াশা থেকে মুক্তি চায়। তারা চায় স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। ডক্টর ইউনূস কি সত্যিই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিদায় নেবেন, নাকি জুলাই সনদের আড়ালে এবং দেশের অস্থিরতাকে অজুহাত করে এক নতুন দীর্ঘস্থায়ী রাজনৈতিক অধ্যায়ের জন্ম দিতে চলেছেন? প্রশ্ন অনেক, উত্তর কম। কিন্তু আমরা আশা করব খুব দ্রুতই এই সকল জল্পনা কল্পনার অবসান হবে এবং বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে এই ঘন কালো মেঘ সরে যাবে। দর্শক, জানতে চাই আপনার মতামত, লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায়। সে পর্যন্ত বিদায়। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।